কি এখনো রাগ করে আছো নাকি? আমি তো ঠাট্টা করলাম। পুলিশের ঠাট্টাতেও গায়ে দাঁত বসে যায়। তবে যাই মনে করো না কেন, আমি কিন্তু সত্য কথাই বলবো। তোমরা যা কানাকানি করো তার কিছু যদি আমার কানে আসতো, তাহলে আমি ঠিক ওদের কাছে ফাঁস করে দেওয়াটাই কর্তব্য মনে করতাম। কিছু শুনেছো নাকি? তোমাদের সংসারের চোখ কান খোলা রাখতে হয়, কিছু কথা কানে যায় বই কি। কানে যায়? আর তারপরে? আর তারপরে চণ্ডীদাস বলেছেন, কানের ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিয়া দিল প্রাণ। তোমার এই ঠাট্টাতেই তুমি জিতে যাও। কোনটা যে তোমার আসল কথা ধরা যায় না। তা বুঝবার বুদ্ধি যদি তোমার থাকতো, তবে এই পুলিশের ইন্সপেক্টরের কাজ তুমি করতে না। বিশ্ব হিতৈষীর পদে সরকার বাহাদুর তোমাকে লাগিয়ে দিতেন। বক্তৃতা দিতে দিতে দেশ বিদেশে তুমি জাল ফেলতে। একটা মেয়ের খবর শুনে যাচ্ছে, সে কি তবে আমারই আপন ঘরে? ওই যে দেখো, কুকুরটা চেঁচিয়ে মরছে, যাই ওকে খাইয়ে আসি। মাঝে মধ্যে মন চায় লাগাই গিয়ে ওকে আমার পিস্তলের একটা গুলি। দাঁড়িয়ে দেখো, ক্যাক করে চেপে ধরবে। ও বড় বদমাইশ কুকুর, কেবল আমাকেই চিনে। একটা খবর পেয়েছি শুধু, ওই যে ওই অনিল ডাকাতটা, সে নাকি হরবোলা, সব জন্তু জানোয়ারের ডাক নকল করতে পারে। রোজ রাত্রে সেই যে তোমায় ডাক দিচ্ছে না, তাই বা বলে কি করে? শেষকালে আমাকে সন্দেহ? এই রইল তোমার ঘর কন্যা। আমি চললুম আমার ভগ্নিপতির বাড়িতে। আরে কি মুশকিল, আমি আমার ঘরের স্ত্রীর সঙ্গে একটু ঠাট্টাও করতে পারবো না? আমি ঠাট্টা করার জন্য পরের স্ত্রী কোথায় খুঁজে পাই? তোমার অমন ঠাট্টা আমার সইবে না। আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্তে আরামে তুমি তোমার কুকুরকে খাইয়ে এসো। ও না কিছু খেলে কিন্তু আবার কিছুই খাবে না। তোমরা পুরুষ মানুষ, বুঝবে না। পুত্রহীনা মেয়ের বুকে যে স্নেহ জমে থাকে, তা যে কোনো একটা প্রাণীকে কাছে পেলেই বুকে টেনে নেয়। কিন্তু আমি বলে দিচ্ছি শুধু, ওইসব জন্তু জানোয়ার বেশি আদর যত্নে বাঁচে না। তা বাঁচুক না, যতদিন ভালোভাবে বাঁচে। আমি ওকে সমস্ত ভয় থেকে ঢেকে ঢুকে রাখবো, যাতে যাতে কেউ ওকে কোনো দিক দিয়ে ধরে নিয়ে যেতে না পারে। মস্ত ফাঁকি দিয়েছে বেটা, তোমার কথাই সত্যি। এ আর নতুন কি, তুমি মন খারাপ করো না। সমস্ত বন ঘেরাও করা, সে বলে জনমানবের চিহ্ন নেই। চারিদিকে কৈকুল্লা, চিৎকার করে পুলিশ বলতে লাগলো, বের হয়ে আসো নয়তো গুলি চালাবো। সারা রাত গুলি চলবে, কিন্তু কোনো সমস্যা হতো না। ফাঁকা গুলি দিয়ে বেটা কোথায় কোথায় বেটা নিতাই, কোথায় অনিল, সমস্ত বন ফাঁকা। সমস্ত বন ফাঁকা? না, একখানা চিঠি পাওয়া গেল। চিঠি? তাতে লেখা, আসামি নিরাপদ, দিদিকে আমার প্রণাম জানাবেন, ইতি অনিল। তুমি হাসছো যে খুব?
দুনিয়ার সমস্ত লোক হাসছে তোমাদের কাণ্ড দেখে, তা আমি হাসলে ক্ষতি কি? ক্ষতি আছে, একটু ভেবে দেখো কথাটা। এর মধ্যে আবার তোমাকে জড়ানো কেন? শেষকালে না আবার? শেষকালে আবার কি? পুলিশের ঘরের গিন্নি হয়েছি বলে কি আসামির দিদি হতে পারি না? সংসারের সমস্ত সম্বন্ধই কি সরকারি খামে ছাপ মারা? সৌদামিনী, বুঝতে চেষ্টা করো। বোঝাবুঝির কিচ্ছু নেই। তুমি হাত মুখ ধুয়ে ঘুমিয়ে নাও, তারপর স্নান করে খাওয়া দাওয়া করবে, তারপর বুঝে দেখবো। কি অত ভাবছো? ভাবছি অনিল মিত্তির লোকটার চালাকি শেষ নেই। উঠতে বসতে নাজেহাল হচ্ছে শুধু, আর ও চারিদিকে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। কি প্রোপাগান্ডা? ও নাকি ভোর রাতে কুম্ভক যোগ করে শূন্যে আসন করে বাতাসে ভেসে বেড়ায়। সেটা নাকি আবার সচক্ষে মানুষজন দেখেছে, গ্রামের লোকদের মধ্যে বিশ্বাস জন্মিয়ে দিয়েছে। ও নাকি সিদ্ধ পুরুষ, বাবা ভোলানাথের শিষ্য। তা মানুষের মধ্যে যদি ভক্তি শ্রদ্ধা জন্ম নেয়, আইনের বেড়া দিয়ে তাকে আটকাবে কি করে বলো তো? ঘরের দাওয়ায় ওর জন্য খাবার রেখে দেয়, রীতিমতো নৈবেদ্য। সকালবেলা নাকি সেই খাবারের চিহ্ন মাত্র থাকছে না। জয় বাবা ভোলানাথ, জয় বাবা। হিন্দু কনস্টেবলরা তো ওর কাছে ঘেঁষতেই ভয় পাচ্ছে। হিজল কান্দি দাঙ্গার পরে ওকে গ্রেফতার করেছিল এক দারোগা। সপ্তাহখানেকের মধ্যেই নাকি তার স্ত্রী বসন্ত রোগে মারা গেল। জয় বাবা ভোলানাথ। তাহলে তো বড্ড চিন্তায় পড়া গেল। কিসের চিন্তা? থাক, আমার চিন্তা আমারই থাক, তুমি তোমার কথা বলো। কথা নয়, কথা নয়, গুজব, বুঝলে? গুজব, প্রোপাগান্ডা। মোচকাঠির জঙ্গলে যখন তাকে পাওয়া গেল না, তখন কনস্টেবলরা বলা বলি শুরু করে দিল সে নিজেকে তো অদৃশ্য করতে পারে, সঙ্গে সমস্ত লোককে সদল বলে হাওয়া করে দিতে পারে কায়দা করে। এই লোককে গ্রেফতার করা শক্ত হয়ে উঠেছে। এই নাও জল। বুঝলে শুধু, অনিল ডাকাত লোকটির বিদ্যা বুদ্ধি ভালোই। তা না হলে একজন ডিস্ট্রিক্ট জজকে সে তার ভক্ত বানিয়ে ফেলে। চিন্তা করো তো, একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারীর পক্ষে একজন ডিস্ট্রিক্ট জজ। ইস, ওই অনিল ডাকাত করে করে তুমি তো সমাজ সংসার সব ভুলে বসে থাকবে দেখছি। ভুলে বসে আর থাকতে পারছি কই শুধু? আমারই মামাতো ভাই গিরিশ হাতিবাঁধা পরগনায় পুলিশের দারোগাগিরি করছে। কর্তব্যের খাতিরে কুলীন ব্রাহ্মণের ছেলের হাতে হাত করা লাগিয়েছে, আর সেই থেকে গ্রামের লোকজন
তাকে যাতে ঠেলার মন্ত্রণা করছে। তোমারই তো মামাতো ভাই, কর্তব্য জ্ঞানও দেখছি তোমারই মতো টনটনে। এদিকে মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যায়, যে পাত্রই জোটে গ্রামের লোকজন ভাঙিয়ে দেয়। পাত্র জোটে তো পুরোহিত জোটে না। কিন্তু এবারে একটা কিনারা পাওয়া গেছে। তাই বৃন্দাবন থেকে এক বাবাজি এসে আশ্রয় নিয়েছে আমার হেড কনস্টেবলের বাড়িতে। আমরা তাকে খাইয়ে দাইয়ে খুশি রাখার চেষ্টা করছি। হ্যাঁ, তিনি রাজি হয়েছেন। এখন গ্রামের লোকজনের কাছ থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি একটু এ ব্যাপারে সাহায্য করো। ও মা, করবো না তো কি, ও তো আমার কর্তব্য। আহারে, গিরিশ দাদার মেয়ে, আমাদের মিনু, ও তো কোনো অপরাধ করেনি। ওর তো বিয়ে হওয়া চাই। মিনুর বিয়ের ব্যবস্থা আমাদের এখানেই করব। তুমি আনো তোমার বৃন্দাবনবাসীকে। আমি জানি ওসব স্বামীজিদের কি করে আদর যত্ন করতে হয়। ওই শুধু এসো, বাবাজিকে নিয়ে এসি। শুধু দৃষ্টি। সম্পন্ন হইল। মিনু আর জামাইকে নিয়ে ঘরে চল। বিজয় বাবু, আপনার সাথে জরুরি কথাটা সেরে নিই। পুরুতের কাজ আমার পেশা নয়। সে আমরা জানি, কিন্তু সবই আপনার দয়ায়। এখানে দয়া দাক্ষিণের কিছু নেই। আমার যা পেশা আপনারা পুলিশ দারোগারা খুব ভালো করেই জানেন। এখন আপনাদের পুরুতের দক্ষিণা দেবার পালা। সব হবে বাবাজি, সব। ততক্ষণ পর্যন্ত আমার সবুর সইবে না। আপনারা বিদায় করবার আগেই আমি বিদায় নিচ্ছি। এই নাও। যে করেই হোক কাজ তো উদ্ধার হয়ে গেল। ব্রাহ্মণ উধাও হয়ে গিয়ে তোমাদেরই কাজ হালকা করে দিয়ে গেল। তুমি বুঝতে পারছো না, শুধু আমার আশেপাশে থানার সামনে শেষ পর্যন্ত আমার ঘরে এসে নাকাল করে দিয়ে গেল দুর্বৃত্তটা। চোর ডাকাতের পেছনে সময় নষ্ট করবার সময় নেই। ঘুমিয়ে পড়ো, কাল তো আবার বাসি বিয়ের আয়োজন আছে। ইদানিং তোমার মাথায় তো আবার একটি মেয়ে ভর করেছে। একটি মেয়ের রহস্য আবিষ্কার করতে গিয়ে 25টি মেয়ের আমদানি হচ্ছে আমার থানার সামনে, চাল কলা নৈবেদ্য নিয়ে। সব ওই লোকটার চালাকি। একদিন কিষানলাল এসে সংবাদ দিলে থানার সামনে নাকি একটি পাথর বেরিয়েছে। পাড়ার মেয়েরা এসেছে তাতে সিঁদুর পরাতে, কেউ কেউ চন্দন মাখতে, অনেকে এসেছে সন্তান চাইতে, কেউ আবার স্বামী সৌভাগ্য, আর কেউ কেউ আমার সর্বনাশ। আমার থানার কনস্টেবলরা পাশ শিকে করে প্রণামী দেয়। ব্যবসা খুব জমে উঠল। টাকাগুলো
কে হাতিয়ে নিচ্ছে খোঁজ করতে গিয়ে দেখা গেল না আছে পাথরটা না টাকার থলে। বহুরূপী সন্ত্রাসী সেই সমস্ত কিছু করছে না, ওর সঙ্গে আর পেরে উঠছি না, কারণ ও মেয়েদের বশ করেছে, মেয়েরাও সহায়। ওর গল্প আমি যতই শুনি আমারই তো মন কেমন টলমল করে উঠছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই যে শুধু গিরিশদা চিঠি পাঠিয়েছে, লিখেছে সবাই নাকি তোমার প্রশংসায় পঞ্চমুখ, তোমার কারণেই নাকি অসাধ্য সাধন হয়েছে। সত্যি আমি তোমার মতো সাথে সাধ্যী স্ত্রী পেয়ে গর্বিত। তোমরা পুরুষরা বড় বোকা। আমাদের সরলা অখলা বলো, আর আমরা কুকুরের গলার শেকলের মতো সেই খ্যাতি গলায় পড়ে থাকি, আর তোমরা পেছন পেছন আমাদের টেনে নিয়ে বেড়াও। এমন করে বলো না। দুঃখ পেও না, সত্যি বলছি। দেখো না, গুরুজনেরা বলে থাকেন শুধু বড় লক্ষ্মী, রাতে বাড়তে ঘর নিকুতে শুধুর কোনো ক্লান্তি নেই। দেশের মানুষ না খেয়ে মরছে, আর যারা মানুষের মতো মানুষ তাদের হাতে হাত করা পড়ছে, আর আমরা রেধে বেড়ে বাসন মেজে সতী সাত্ত্বিকীরে করছি। বোঝো না, এও এক ছদ্মবেশ। ছদ্মবেশ? হ্যাঁ, ছদ্মবেশ। এই ছদ্মবেশ ঘুচিয়ে দেখো তো, দেখবে এত প্রশংসার মাঝেও রয়েছে কিছু কলঙ্কের চিহ্ন, আর তার সঙ্গে রয়েছে জ্বলন্ত আগুনের দাগা। এই দাগা নিছক আরামের দাগা নয়। মেরেছি, কিন্তু মরেছি অনেক আগেই। সংসারে মেয়েরা কেবল দুঃখের সঙ্গে কারবার করতেই এসেছে, সেই দুঃখ এই ঘরকন্যার কাজে আমি ফুঁকে দিতে পারবো না। কি করবে শুনি? দুঃখের আগুনে জ্বালিয়ে দেব দেশের জমানো যত আস্তাকুর। লোকে বলবে না সতী, বলবে না সাধ্যী, বলবে দজ্জাল মেয়ে। এই কলঙ্কের তিলক আঁকা ছাপ পড়বে তোমার সৌদামিনীর কপালে। কিন্তু তুমি যদি সত্যিকারের পুরুষ হও, তাহলে এর গুমর তুমি বুঝবে। এর আগেও এমন কথা বহুবার শুনেছি তোমার মুখে, তারপরও সংসার যেমন চলে তেমনই চলছে। মাঝে মাঝে মানুষের মন খোলাসা করা দরকার, তাই শুনি। আর মাঝে মাঝে হাবানা চুরুটটা। সে যাই হোক না কেন, আমি জানি আমি যাই করি না কেন শেষ পর্যন্ত তুমি আমায় ক্ষমা করে দেবে, আর সেটাই তো যথার্থ পুরুষের লক্ষণ। আর তোমার সেই ক্ষমার কাছেই তো আমি হার মেনে বসে আছি।
ডাকছে, বড্ড চেঁচায়। রাত নেই দিন নেই, তোমার সঙ্গে একটু শান্তিতে কথা বলতেও দেয় না। তোমার পুলিশের কাছে খবরদারির কোনো শেষ নেই, কিন্তু তারপরেও তুমি আমাকে চোখ বুজে বিশ্বাস করে এসেছো। আমি জানি সবসময় এই বিশ্বাসের যোগ্যতা হয়তো আমার ছিল না, কিন্তু তারপরেও আমি তোমায় ভক্তি করি। আমার এই ভক্তি শাস্ত্র মতে গড়া নয়। শুধু আর কেন, পেট ভরে যা বলার বলে ফেলেছ। তোমার কুকুরটা কিন্তু বড্ড চেঁচাচ্ছে, ওকে কিছু খেতে দাও। এক বিন্দু শান্তিতে কথা বলতে দিল না। আমি ভাবছি এবার ছুটির জন্য দরখাস্ত করব। তুমি ইন্সপেক্টরে ছেড়ে দিয়ে গাছের তলায় বাবাজি সেজে বসো গিয়ে, তাহলে তোমারও কিছু আয় হবে আর তার সাথে আমিও কিছু বকরা পাবো। আচ্ছা শুধু তুমি সবকিছুতে এত নিশ্চিন্ত থাকো কিভাবে? আমার না ভালো লাগে না। ও তো আমার স্বভাব। তোমার এই খুনে ডাকাতকে নিয়ে না আমি একদম চিন্তা করতে পারবো না বাবু। এক তোমার চিন্তাতেই আমার দিন চলে যায়। দেশের সমস্ত মানুষের হাসিতে যোগ না দিয়ে আমি কি করি বলো তো? তোমাদের থানায় স্বদেশীদের নিয়ে অনেক জল বয়ে গেছে। এতদিনে দেশের লোক একটু হেসে বাঁচছে, আর সেজন্যই ওই অনিল ডাকাতকে সবাই হাত তুলে আশীর্বাদ করছে, এক তুমি ছাড়া। শুধু এবার সত্যি আমি তোমার শরণাপন্ন। কোন দিন তুমি আমার শরণাপন্ন হওনি বলো তো? সেজন্যই তো লোকে তোমাকে স্ত্রৈণ বলে। বাহ, সে খবরও তুমি রাখো দেখছি। জানো তো, দুই জাতের স্ত্রৈণ আছে। একদল পুরুষ আছে যারা স্ত্রীর কাছে হার না মেনে থাকতেই পারে না, তারা কাপুরুষ। আর আরেক দল পুরুষ আছে যারা স্ত্রীর কাছে অসংশয়ে হার মেনেই নেয়, তারা অবিশ্বাস করতে জানেই না, কেননা তারা খুব বড়। তা আমি কোন ধরনের পুরুষ? তুমি এই দেখো না, আমার কত সুবিধে। তোমাকে যখন খুশি যেভাবে খুশি আমি ঠকাতে পারি, আর তুমি সব সময় চোখ বন্ধ করে সেটা মেনে নাও। শুধু কি স্পষ্ট স্পষ্ট তোমার কথাগুলি। সে তোমারই গুণে কর্তা, তোমারই গুণে। এবার কাজের কথাটা জেনে নাও। একটা সরকারি কাজে তোমার সাহায্য চাই, তা না হলে আর মান থাকছে না। পুলিশের লোকেরা নিশ্চিত করে জেনেছে এই এলাকার কাছাকাছি কোথাও কোনো এক মেয়ে আছে। সে এখানকার খবর কেমন করে পায় আর অনিল ডাকাতকে চালিয়ে নিয়ে বেড়ায়। আচ্ছা জাহাবাজ মেয়ে। ওরা বলছে এই এলাকার কোনো বিধবা মেয়ে, যেমন করেই হোক ওর সন্ধান নিয়ে ওর সঙ্গে তোমার ভাব করতে হবে। শেষকালে আমাকেও তোমাদের চরের কাজে লাগাবে? উপায়ন তো নেই, শুধু মান সম্মান আর থাকছে না। আচ্ছা তাই হবে, মেয়েকে দিয়ে মেয়ে ধরার কাজে লাগা যাবে, তা নইলে তোমার মুখ রক্ষা হয় না। নীলুম, আমি এই ভার নিলুম। দুদিনের মধ্যে সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে ইন্সপেক্টর বাবু। পরশু হলো শিবরাত্রি। খবর পেয়েছি সেই অনিল ডাকাত সিদ্ধেশ্বরী তলায় পুরনো মন্দিরে জপতপ করে রাত কাটাবে, আর ওইখানে ওই মেয়েটি থাকবে তার কিরকম তান্ত্রিক স্ত্রী হয়ে। তোমরা পুলিশের লোকেরা আড়ালে আড়ালে থেকো, আমি ধরিয়ে দেব, কিন্তু রাত 1টার আগে যেও না,
যদি তাড়াহুড়া করো তাহলে সব ফসকে যাবে। ঠিক আছে। এই ঠাকুরানটি আজ মন্দিরে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি বিখ্যাত কোনো যোগিনী ভৈরবী। দিনের বেলা কারোই চোখে পড়ে না। রাত্রি 1টার পর শুনেছি নটরাজের সাথে তার নৃত্য হবে। একটা লোক দৈবাত তাকে দেখেছিল, সে পাগল হয়ে বেড়াচ্ছে চারিদিকে। আমরা হাজির হয়েছি ঠিকই, কিন্তু এই মন্দিরে গিয়ে ঠাকুরের গায়ে হাত দিতে পারবো না, এমনকি চোখেরটাকেও দেখতে পারবো না। আজ আমরা তারা ফিরে যাবো ঠিক করেছি। আপনি একলা যা পারেন করেন। এই চল। শুধু তুমি? হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে তোমরা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছ। আজ আমি আমার পরিচয় দেব বলেই এখানে এসেছি। আমাদের দেশে দৈবাত দু একজন সত্যিকারের পুরুষ দেখা দেয়। তোমাদের একান্ত চেষ্টা থাকে সেই সব সুসন্তানদের একেবারে নিশ্চিত করে দেয়া। আমরা মেয়েরা যদি নিজের জীবন নিয়ে সেই সব সুসন্তানদের প্রাণ রক্ষা করতে না পারি, তবে তো এই নারী ধর্ম কি ঠিক? শুধু সৌদামি তুমি? তোমার অগোচরে অনেকদিন ধরেই নানা কৌশলে এই কাজ আমি করে এসেছি। যার হুকুম আমি কোনোদিন ঠেলতে পারিনি, সকলের চেয়ে কঠিন আজকের এই হুকুম, তাও আমাকে মেনে নিতে হবে। সমস্ত মুক্তিকামী মানুষের এই দেবতাকে আমি তোমার হাতে ছেড়ে দিয়ে নিজে সরে দাঁড়াবো। কারণ আমি জানি আমার চাইতে বড় রক্ষক তার মাথার উপরে আছেন। হায় ভগবান! দুদিন পর সমাজের সঙ্গে আমার সম্বন্ধ যে কি তীব্র নিন্দার হয়ে উঠবে তা আমি জানি। সেই বঞ্চনা আমি মাথায় করে নেব। কিন্তু কখনোই মনে করো না কোন রকম চাতুরি করে নিজের স্ত্রীর জীবন রক্ষা করে এই মানুষটিকে তুমি আলাদা মামলায় জড়াতে পারবে। চিরদিন আমি তার পেছনে পেছনে থেকে শাস্তির শেষ পালা পর্যন্ত যাব। তুমি সুখী থেকো, ভয় নেই। তুমি চাইলে নতুন সঙ্গিনী পাবে। কি বলছো তুমি সৌদামি? আর যাই করো, আমাকে তুমি দয়া করো না। কারণ আমার চাইতে অনেক অনেক বড় বিপ্লবী যারা, দেশ হিতৈষী নেতা যারা, তাদেরকে তুমি একটু দয়া করোনি। আমি সেই নিষ্ঠুরতার অংশ মাথায় নিয়ে মাথা উঁচু করে তোমার কাছ থেকে বিদায় নেব। প্রাণপণে তোমার সেবা করেছি, ভালোবেসে।
বলে তোমাকে বঞ্চনা করেছি কর্তব্যবোধে। এই দেশপ্রেম বুকে নিয়ে তোমাকে আমি তা জানিয়ে গেল। হয়তো হয়তো এরপর আর সময় পাবো না। বিজয়বাবু, আজ আমি ধরা দিব বলেই স্থির করে এসেছি। আপনি মন্দিরের পেছনের দরজা দিয়ে সৌদামিনী দেবীকে নিয়ে বাড়ি ফিরে যান। আর তুমি? আমি অন্যদিক দিয়ে ধরা দিব। তবে একটা কথা তো জেনে রাখি, কবিগুরুর চরণ কণ্ঠে ধারণ করে বলছি, আমার বাঁধিবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? এ সময় তোমার কণ্ঠে কবিগুরুর চরণ। এই চরণ কণ্ঠে অনেকবার ধারণ করেছি, আবারও ধারণ করবো, আর পথ চলবো আফগানিস্তানের রাস্তায়। যে করেই হোক, পথ করে নেব। আপনার সঙ্গে এই আমার কথা রইল, 15 দিন পরে খবরের কাগজে বড় বড় করে একটা খবর ছাপা। কি খবর ছাপা হবে? অনিল বিপ্লবী পলাতক। প্রণাম। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় কি এখনো রাগ করে আছো নাকি? আমি তো ঠাট্টা করলাম। পুলিশের ঠাট্টাতেও গায়ে দাঁত বসে যায়। তবে যাই মনে করো না কেন, আমি কিন্তু সত্য কথাই বলবো। তোমরা যা কানাকানি করো তার কিছু যদি আমার কানে আসতো, তাহলে আমি ঠিক ওদের কাছে ফাঁস করে দেওয়াটাই কর্তব্য মনে করতাম। কিছু শুনেছো নাকি? তোমাদের সংসারের চোখ কান খোলা রাখতে হয়, কিছু কথা কানে যায় বই কি। কানে যায়? আর তারপরে? আর তারপরে চণ্ডীদাস বলেছেন, কানের ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিয়া দিল প্রাণ। তোমার এই ঠাট্টাতেই তুমি জিতে যাও। কোনটা যে তোমার আসল কথা ধরা যায় না। তা বুঝবার বুদ্ধি যদি তোমার থাকতো, তবে এই পুলিশের ইন্সপেক্টরের কাজ তুমি করতে না। বিশ্ব হিতৈষীর পদে সরকার বাহাদুর তোমাকে লাগিয়ে দিতেন। বক্তৃতা দিতে দিতে দেশ বিদেশে তুমি জাল ফেলতে। একটা মেয়ের খবর শোনা যাচ্ছে, সে কি তবে আমারই আপন ঘরে? ওই যে দেখো, কুকুরটা চেঁচিয়ে মরছে, যাই ওকে খাইয়ে আসি। মাঝে মধ্যে মন চায় লাগাই গিয়ে ওকে আমার পিস্তলের একটা গুলি। দাঁড়িয়ে দেখো, ক্যাক করে চেপে ধরবে। ও বড় বদমাইশ কুকুর, কেবল আমাকেই চিনে। একটা খবর পেয়েছি শুধু, ওই যে ওই অনিল ডাকাতটা, সে নাকি হরবলা, সব জন্তু জানোয়ারের ডাক নকল করতে পারে। রোজ রাত্রে সেই যে তোমায় ডাক দিচ্ছে না, তাই বা বলি কি করে? শেষকালে আমাকে সন্দেহ? এই রইল তোমার ঘর কন্যা। আমি চললুম আমার ভগ্নিপতির বাড়িতে। আরে কি মুশকিল,
আমি আমার ঘরের স্ত্রীর সঙ্গে একটু ঠাট্টাও করতে পারবো না? আমি ঠাট্টা করার জন্য পরের স্ত্রী কোথায় খুঁজে পাই? তোমার অমর থাকতে আমার সইবে না। আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্তে আরামে তুমি তোমার কুকুরকে খাইয়ে এসো। ও না কিছু খেলে কিন্তু আবার কিছুই খাবে না। তোমরা পুরুষ মানুষ, বুঝবে না। পুত্রহীনা মেয়ের বুকে যে স্নেহ জমে থাকে তা যে কোনো একটা প্রাণীকে কাছে পেলে বুকে টেনে নেয়। কিন্তু আমি বলে দিচ্ছি শুধু, ওইসব জন্তু জানোয়ার বেশি আদর যত্নে বাঁচে না। তা বাঁচুক না, যতদিন ভালোভাবে বাঁচে। আমি ওকে সমস্ত ভয় থেকে ঢেকে ঢুকে রাখবো, যাতে যাতে কেউ ওকে কোনো দিক দিয়ে ধরে নিয়ে যেতে না পারে। মস্ত ফাঁকি দিয়েছে বেটা, তোমার কথাই সত্যি। এ আর নতুন কি? তুমি মন খারাপ করো না। সমস্ত বন ঘেরাও করা হলো। সে বনে জনমানবের চিহ্ন নেই। চারিদিকে বইগুলা চিৎকার করে পুলিশ বলতে লাগলো, বের হয়ে আসো নয়তো গুলি চালাবো। সারা রাত গুলি চলল, কিন্তু কোনো সমস্যা হতো না। ফাঁকা গুলি দিয়ে বেটা কোথায় কোথায় বেটা নিতাই, কোথায় আমি, সমস্ত বন ফাঁকা। সমস্ত বন ফাঁকা? না, একখানা চিঠি পাওয়া গেল। চিঠি? তাতে লেখা, আসামি নিরাপদ, দিদিকে আমার প্রণাম জানাবেন, ইতি অনিল। তুমি হাসছো যে খুব? দুনিয়ার সমস্ত লোক হাসছে তোমাদের কাণ্ড দেখে, তা আমি হাসলে ক্ষতি কি? ক্ষতি আছে, একটু ভেবে দেখো কথাটা। এর মধ্যে আবার তোমাকে জড়ানো কেন? শেষকালে না আবার? শেষকালে আবার কি? পুলিশের ঘরের গিন্নি হয়েছি বলে কি আসামির দিদি হতে পারি না? সংসারের সমস্ত সম্বন্ধই কি সরকারি খামে ছাপ মারা? সদমিনী, বুঝতে চেষ্টা করো। বোঝাবুঝির কিচ্ছু নেই। তুমি হাত মুখ ধুয়ে ঘুমিয়ে নাও, তারপর স্নান করে খাওয়া দাওয়া করবে, তারপর বুঝে দেখবো। কি অত ভাবছো? ভাবছি, অনিল মিত্তির লোকটার চালাকি শেষ নেই। উঠতে বসতে নাজাল হচ্ছে শুধু, আর ও চারিদিকে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। কি প্রোপাগান্ডা? ও নাকি ভোর রাতে কুম্ভক যোগ করে শূন্যে আসন করে বাতাসে ভেসে বেড়ায়। সেটা নাকি আবার সচক্ষে মানুষজন দেখেছে, গ্রামের লোকদের মধ্যে বিশ্বাস জন্মিয়ে দিয়েছে। ও নাকি সিদ্ধ পুরুষ বাবা ভোলানাথের শিষ্য। তা মানুষের মধ্যে যদি ভক্তি শ্রদ্ধা জন্ম নেয়, আইনের বেড়া দিয়ে তাকে আটকাবে কি করে বলো তো? ঘরের দাওয়ায় ওর জন্য খাবার রেখে দেয়, রীতিমতো নৈবেদ্য।
সকালবেলা নাকি সেই খাবারের চিহ্ন মাত্র থাকছে না। জয় বাবা ভোলানাথ, জয় বাবা। হিন্দু কনস্টেবলরা তোর কাছে ঘেঁষতেই ভয় পাচ্ছে। হিজলকান্দি দাঙ্গার পরে ওকে গ্রেফতার করেছিল এক দারোগা। সপ্তাহখানেকের মধ্যেই নাকি তার স্ত্রী বসন্ত রোগে মারা গেল। জয় বাবা ভোলানাথ। তাহলে তো বড্ড চিন্তায় পড়া গেল। কিসের চিন্তা? থাক, আমার চিন্তা আমারই থাক, তুমি তোমার কথা বলো। কথা নয়, কথা নয়, গুজব, বুঝলে? গুজব, প্রোপাগান্ডা। মোচকাঠির জঙ্গলে যখন তাকে পাওয়া গেল না, তখন কনস্টেবলরা বলা বলি শুরু করে দিল সে নিজেকে তো অদৃশ্য করতে পারে, সঙ্গে সমস্ত লোককে সদল বলে হাওয়া করে দিতে পারে কায়দা করে। এই লোককে গ্রেফতার করা শক্ত হয়ে উঠেছে। এই নাও জল। বুঝলে শুধু অনিল ডাকাত লোকটির বিদ্যা বুদ্ধি ভালোই, তা না হলে একজন ডিস্ট্রিক্ট জজকে সে তার ভক্ত বানিয়ে ফেলে। চিন্তা করো তো, একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারীর পক্ষে একজন ডিস্ট্রিক্ট জজ। ইস, ওই অনিল ডাকাত করে করে তুমি তো সমাজ সংসার সব ভুলে বসে থাকবে দেখছি। ভুলে বসে আর থাকতে পারছি কই? শুধু আমারই মামাতো ভাই গিরিশ হাতিবাঁধা পরগনায় পুলিশের দারোগাগিরি করছে। কর্তব্যের খাতিরে কুলীন ব্রাহ্মণের ছেলের হাতে হাত করা লাগিয়েছে, আর সেই থেকে গ্রামের লোকজন তাকে জাতে ঠেলার মন্ত্রণা করছে। তোমারই তো মামাতো ভাই, কর্তব্য গানও দেখছি তোমারই মতো টনটনে। এদিকে মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যায়, যে পাত্রই জোটে গ্রামের লোকজন ভাগিয়ে দেয়। পাত্র জোটে তো পুরোহিত জোটে না। কিন্তু এবারে একটা কিনারা পাওয়া গেছে। তাই বৃন্দাবন থেকে এক বাবাজি এসে আশ্রয় নিয়েছে আমার হেড কনস্টেবলের বাড়িতে। আমরা তাকে খাইয়ে দাইয়ে খুশি রাখার চেষ্টা করছি। হ্যাঁ, তিনি রাজি হয়েছেন। এখন গ্রামের লোকজনের কাছ থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি একটু এ ব্যাপারে সাহায্য করো। ও মা, করব না তো কি, ও তো আমার কর্তব্য। আহারে, গিরিশ দাদার মেয়ে, আমাদের মিনু, ও তো কোনো অপরাধ করেনি, ওর তো বিয়ে হওয়া চাই। মিনুর বিয়ের ব্যবস্থা আমাদের এখানেই করব। তুমি আনো তোমার বৃন্দাবনবাসীকে। ব্যবসা খুব জমে উঠলো। টাকাগুলো কে হাতিয়ে নিচ্ছে খোঁজ করতে গিয়ে দেখা গেল না আছে পাথরটা, না টাকার থলে। বহুরূপী সন্ত্রাসী সেই সমস্ত কিছু করছে। না, ওর সঙ্গে আর পেরে উঠছি না, কারণ ও মেয়েদের বশ করেছে। মেয়েরাও সহায়। ওর গল্প আমি যতই শুনি, আমারই তো মন কেমন টলমল করে উঠছে। বন্দে মাতরম, বন্দে মাতরম।
এই যে শুধু গিরিশদা চিঠি পাঠিয়েছে, লিখেছে সবাই নাকি তোমার প্রশংসায় পঞ্চমুখ, তোমার কারণেই নাকি অসাধ্য সাধন হয়েছে। সত্যি আমি তোমার মতো সতীসাধ্যী স্ত্রী পেয়ে গর্বিত। তোমরা পুরুষরা বড় বোকা। আমাদের সরলা অখলা বলো, আর আমরা কুকুরের গলার শেকলের মতো সেই খ্যাতি গলায় পড়ে থাকি, আর তোমরা পেছন পেছন আমাদের টেনে নিয়ে বেড়াও। এমন করে বলো না। দুঃখ পেও না, সত্যি বলছি। দেখো না, গুরুজনেরা বলে থাকেন শুধু বড় লক্ষ্মী, রাতে বাড়তে ঘর নিকুতে শুধুর কোনো ক্লান্তি নেই। দেশের মানুষ না খেয়ে মরছে, আর যারা মানুষের মতো মানুষ তাদের হাতে হাত করা পড়ছে, আর আমরা রেধে বেড়ে বাসন মেজে সতীসাধ্যিগিরি করছি। বোঝো না, এও এক ছদ্মবেশ। ছদ্মবেশ? হ্যাঁ, ছদ্মবেশ। এই ছদ্মবেশ ঘুচিয়ে দেখো তো, দেখবে এত প্রশংসার মাঝেও রয়েছে কিছু কলঙ্কের চিহ্ন, আর তার সঙ্গে রয়েছে জ্বলন্ত আগুনের দাগা। এই দাগা নিছক আরামের দাগা নয়। মেরেছি, কিন্তু মরেছি অনেক আগেই। সংসারে মেয়েরা কেবল দুঃখের সঙ্গে কারবার করতেই এসেছে। সেই দুঃখ এই ঘরকন্যার কাজে আমি ফুঁকে দিতে পারবো না। কি করবে শুনি? দুঃখের আগুনে জ্বাল। আমি জানি ওসব স্বামীজিদের কি করে আদর যত্ন করতে হয়। ওই শুধু এসো, বাবাজিকে নিয়ে এসি। শুধু দৃষ্টি। সম্পন্ন হইল। মিনু আর জামাইকে নিয়ে ঘরে চল। বিজয় বাবু, আপনার সাথে জরুরি কথাটা সেরে নিই। পুরোতের কাজ আমার পেশা নয়। সে আমরা জানি, কিন্তু সবই আপনার দয়ায়। এখানে দয়া দাক্ষিণের কিছু নেই। আমার যা পেশা আপনারা পুলিশ দারোগারা খুব ভালো করেই জানেন। এখন আপনাদের পুরোতের দক্ষিণা দেবার পালা। সব হবে বাবাজি, সব। ততক্ষণ পর্যন্ত আমার সবুর সইবে না। আপনারা বিদায় করবার আগেই আমি বিদায় নিচ্ছি। এই নাও,
যে করেই হোক কাজ তো উদ্ধার হয়ে গেল, ব্রাহ্মণ উধাও হয়ে গিয়ে তোমাদেরই কাজ হালকা করে দিয়ে গেল। তুমি বুঝতে পারছো না, শুধু আমার আশেপাশে থানার সামনে শেষ পর্যন্ত আমার ঘরে এসে নাকাল করে দিয়ে গেল দুর্বৃত্তটা। চোর ডাকাতের পেছনে সময় নষ্ট করবার সময় নেই, ঘুমিয়ে পড়ো, কাল তো আবার বাসি বিয়ের আয়োজন আছে। ইদানিং তোমার মাথায় তো আবার একটি মেয়ে ভর করেছে। একটি মেয়ের রহস্য আবিষ্কার করতে গিয়ে 25টি মেয়ের আমদানি হচ্ছে আমার থানার সামনে, চাল কলা নৈবেদ্য নিয়ে। সব ওই লোকটার চালাকি। একদিন কিষানলাল এসে সংবাদ দিলে থানার সামনে নাকি একটি পাথর বেরিয়েছে। পাড়ার মেয়েরা এসেছে তাতে সিঁদুর পরাতে, কেউ কেউ চন্দন মাখতে, অনেকে এসেছে সন্তান চাইতে, কেউ আবার স্বামী সৌভাগ্য, আর কেউ কেউ আমার সর্বনাশ। আমার থানার কনস্টেবলরা পাশ শিকে করে প্রণামী দেয়।